বন্ধুরা আজকের ভিডিওতে রিটেল ইনভেস্টরদের একটি ফেভারিট স্টক এবং বিশেষ করে তিনটে ফেভারিট সেক্টর যার মধ্যে ডিফেন্স, এরোস্পেস এবং নিউক্লিয়ার এনার্জি সেগমেন্ট থেকে কোম্পানিটা বিলং করছে এমটার টেকনোলজি কোম্পানিটা নিয়ে ডিসকাস করব, যে কোম্পানি তার টপের থেকে 42% ডিসকাউন্টে ট্রেড করছে। এবং আমরা সবাই জানি রিটেল ইনভেস্টর এই তিনটে সেগমেন্টের উপর এমনি একটু উইক আছে, তার সাথে গভর্নমেন্ট যদি আবার সত্তায় আসে, বিজেপি গভর্নমেন্ট যদি আবার 24-এ ভোটে যেতে, তাহলে বিজেপি গভর্নমেন্টের এই তিনটে সেগমেন্টের উপর ভালো ফোকাস রয়েছে এবং ক্যাপেক্সে কিন্তু এই কোম্পানিগুলোর নাম আসছে। যে কারণে আজকের ভিডিওতে এই যে এমটার টেকনোলজি এত ভালো সেগমেন্ট থেকে বিলং করার পরেও কোম্পানির শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্টের কারণে বলুন অথবা ভোটের আনসার্টেনিটির কারণেই বলুন, এই যে 42% ডিসকাউন্ট প্রাইসে অ্যাভেলেবেল রয়েছে, এখানে কি কোনো ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হয়েছে? বা অতীতে আমাদের মতন অনেক ইউটিউবারদের ভিডিও দেখে দেখে আপনারা এমটার টেকনোলজি কোম্পানিতে যারা টপ প্রাইসে এন্ট্রি নিয়েছিলেন তাদের জন্য এখন কি ডিসিশন নেওয়া উচিত? অথবা একদম শর্টভাবে বলতে গেলে কোম্পানি ভালো সেগমেন্ট থেকে বিলং করার পরেও 42% ডিসকাউন্টে এসছে, এখানে কোনো ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হয়েছে কিনা, যেখানে কোম্পানির ভ্যালুয়েশন এবং কোম্পানি এই তিনটে সেগমেন্টের মধ্যে দেখতে খুব সুন্দর সেগমেন্ট হলেও কোন সেগমেন্টে কোম্পানির কতটা এক্সপোজার রেভিনিউ ডিপেন্ড করে যেটা বোঝা খুব ইম্পর্টেন্ট। যে কারণে কোম্পানির বিজনেস মডেল বোঝাবো, কোম্পানির ভ্যালুয়েশন বোঝাবো এবং এই মুহূর্তে এই কোম্পানিতে কোনো অপরচুনিটি ক্রিয়েট হয়েছে কিনা প্রত্যেকটা পয়েন্ট আপনার সাথে ডিটেইল অ্যানালাইসিস করে দেওয়ার চেষ্টা করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখে যদি মনে হয় কিছুটা হলো পজিটিভ নলেজ গেইন হয়েছে, তাহলে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। তো আসলে সবার প্রথমে কোম্পানির বিজনেস মডেল ডিসকাস করব, তারপর কোম্পানির ভ্যালুয়েশন ডিসকাস করব এবং কোম্পানির অতীতের ট্র্যাক রেকর্ড দেখে বোঝার চেষ্টা করব যে এই মুহূর্তে এই কোম্পানিটার সাথে আমাদের কিরকম ডিসিশন নেওয়া উচিত। তো সবার প্রথমে কোম্পানির যে তিনটে সেগমেন্ট থেকে বিলং করে, কোম্পানি মেইনলি ম্যানুফ্যাকচারিং, মেইনলি কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং করে থাকে এরোস্পেস সেগমেন্টের জন্য, নিউক্লিয়ার সেগমেন্টের জন্য এবং ক্লিন এনার্জি সেক্টরের জন্য। এই তিনটে সেক্টরের জন্য কোম্পানি অ্যাসেম্বলি ম্যানুফ্যাকচারিং করে থাকে, কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং করে থাকে। কোম্পানির ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি ফরেন মার্কেট থেকে মেন রেভিনিউ ডিপেন্ড করে, যেখানে কোম্পানির 74% রেভিনিউ ডিপেন্ড করে এক্সপোর্টের মাধ্যমে আর 26% একদম ছোট্ট এক্সপোজার রয়েছে, মানে 1/4 এক্সপোজার কোম্পানি কিন্তু ডোমেস্টিক মার্কেটের উপর ডিপেন্ড করে। তো ম্যাক্সিমামটাই ফরেন মার্কেটের উপর ডিপেন্ড করতে হবে। তো ফরেন কন্ডিশন কিরকম রয়েছে সেগুলোর উপর কোম্পানির বিজনেস মেইনলি বিলং করবে। কোম্পানির যদি রেভিনিউ বাই সেগমেন্ট হিসেবে দেখি তাহলে বুঝতে পারবে যে দেখতে সুন্দর সুন্দর সেগমেন্ট থেকে বিলং করার পরেও সত্যি কোন সেগমেন্ট থেকে কোম্পানি কতটা রেভিনিউ ডিপেন্ড করে। যেখানে কোম্পানির রেভিনিউ বাই সেগমেন্ট হিসেবে একদম 1 নম্বরে রয়েছে, কোম্পানি মেনলি 4টে সেগমেন্ট থেকে বিলং করে, যার মধ্যে 1 নম্বরে রয়েছে ক্লিন এনার্জি। এই ক্লিন এনার্জির মধ্যে কোম্পানি এখানে সিভিল নিউক্লিয়ার পাওয়ার সেগমেন্টের উপর মাত্র 9% রেভিনিউ ডিপেন্ড করে। তো শুনতে ক্লিন এনার্জি লাগে কিন্তু রেভিনিউর উপর খুব বেশি কন্ট্রিবিউশন এই সেগমেন্টে নেই। যেখানে কোম্পানি কম্পোনেন্ট এবং অ্যাসেম্বলি ম্যানুফ্যাকচারিং করে থাকে, ফিউয়েল মেশিন হেড ম্যানুফ্যাকচারিং করে, তাছাড়া ড্রাইভ মেকানিজম ম্যানুফ্যাকচারিং করে থাকে, ব্রিজ এবং তার সাথে কলমস কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে থাকে ক্লিন এনার্জি সেগমেন্টের হয়ে। তাছাড়া কোম্পানি স্পেস সেগমেন্টের উপরও বিলং করে। স্পেস নামটি শুনতেই আমরা একটু বেশি অগ্রসর হই, কিন্তু মাথায় রাখতে হবে এই কোম্পানির স্পেস সেগমেন্টে মাত্র 5% রেভিনিউ ডিপেন্ড করে। 100 টাকা বিজনেস হলে তার মধ্যে 5 টাকা মাত্র স্পেস সেগমেন্টের উপর ডিপেন্ড করে। যেখানে কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে থাকে লিকুইড প্রপলশন রকেট ইঞ্জিন, এছাড়া কোম্পানি এখানে ক্রায়োজেনিক ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং করে থাকে এই স্পেস সেগমেন্টে, যেখানে মাত্র 5% রেভিনিউ ডিপেন্ড করে। একদম ছোট এক্সপোজার, তো শুনতে ভালো লাগলেও খুব একটা বড় এক্সপোজার কোম্পানি নেই। এছাড়া কোম্পানির থার্ড বিজনেস সেগমেন্ট ক্লিন এনার্জি, ক্লিন এনার্জি সেগমেন্টে কোম্পানি 62% রেভিনিউ ডিপেন্ড করে। এটাই কোম্পানির মেইন বিজনেস, যেখানে কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে থাকে, পাওয়ার ইউনিটস ম্যানুফ্যাকচারিং করে। তাছাড়া কোম্পানি এখানে স্পেসিফিক হট বক্সেস ম্যানুফ্যাকচারিং করে থাকে। এছাড়া কোম্পানি প্রোটোটাইপ হাইড্রোজেন বক্স ম্যানুফ্যাকচারিং করে। এছাড়া ইলেকট্রোলাইজার কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে। এটাই বিজনেস সেগমেন্ট যেখান থেকে 62% রেভিনিউ আসে, বাকিগুলো খুবই কম। এছাড়া কোম্পানির ডিফেন্সও আছে, যেখানে ডিফেন্সের উপর মাত্র 4% কোম্পানির রেভিনিউ ডিপেন্ড করে, একদম ছোট এক্সপোজার। কোম্পানির ফার্স্ট আর্টিকেল রোলার স্ক্রু ম্যানুফ্যাকচারিং করে থাকে, এগুলো কোম্পানি মেইনলি ডিফেন্সের উপর ডিপেন্ড করে, মাত্র 4%। 100 টাকা 4 টাকা কোম্পানির রেভিনিউ আসে ডিফেন্স থেকে। আজকের দিনে যদি আমি কোম্পানির অর্ডার বুক দেখি তাহলে কোম্পানির এখানে 1178 কোটি টাকা অর্ডার বুক রয়েছে, যার মধ্যে কোম্পানি 195 কোটি টাকা অর্ডার রিসিভ করেছে Q3 FY24, মানে এবছরই কোম্পানি 3 নম্বর কোয়ার্টারে
295 কোটি টাকা অর্ডার রিসিভ করেছে। কিন্তু আমরা অনেকে এই ডিফেন্স টাইপের কোম্পানিগুলোর অর্ডার বুক দেখে দেখে পারচেস করি, কিন্তু মাথায় রাখতে হবে জরুরি নয় যে আজকে যে অর্ডার বুক রয়েছে সেই অর্ডার বুক ফিউচারে কন্টিনিউ হবে বা আপনার কাছেই আসবে। অনেক সময় অর্ডার বুক ক্যান্সেলও হয়েছে, যেটা এর আগে অনেক কোম্পানির ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি। তো যে কারণে যতদিন পর্যন্ত আপনি এটা রিফ্লেকশন আপনার ব্যালেন্স শিটে দেখতে না পাচ্ছেন, ততদিন পর্যন্ত এটার উপর ভরসা করা খুবই টাফ। বিশেষ করে কোম্পানি যদি হায়ার রিটার্ন দিয়ে দেয়, সেটা আমরা পরে দেখবো। আর যদি আজকের দিনে কোম্পানির আমি এমওইউ এর কথা বলি, তাহলে কোম্পানি এখানে এমওইউ সাইন করেছে ইসরোর সাথে, যেখানে কোম্পানি স্মল স্যাটেলাইট প্রজেক্টের মাধ্যমে ফার্স্ট স্টেজ ইঞ্জিন এবং সেকেন্ড স্টেজ ইঞ্জিন তৈরি করার জন্য কোম্পানি ইসরোর সাথে এমওইউ সাইন করেছে। একদমই ছোট প্রজেক্ট, খুব একটা বড় এক্সপোজার নেই। কোম্পানি যদি আজকের দিনে ক্লায়েন্ট লিস্টের কথা বলি, যেখানে কোম্পানি গ্লোবাল এমএনসি কোম্পানিগুলো ক্লায়েন্ট লিস্ট রয়েছে, তার সাথে ইন্ডিয়ান কোম্পানিও রয়েছে। যদি কয়েকটা গ্লোবাল এমএনসি কোম্পানির নাম বলি, যার মধ্যে ব্লোম এনার্জি চলে আসছে, যার মধ্যে এখানে অ্যান্ট্রিজ হাইড্রো চলে আসছে, যার মধ্যে এখানে হিটাচি জোসেন চলে আসছে, যার মধ্যে রাফায়েলের নাম আমরা সবাই শুনেছি, যার মধ্যে রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম লিমিটেড কোম্পানি চলে আসছে, এবং তার সাথে এখানে অলটিভ মানে এলটিভ সিস্টেম চলে আসছে। এই কোম্পানিগুলো গ্লোবাল এমএনসির হয়ে কোম্পানি প্রোডাক্ট সাপ্লাই দিয়ে থাকে। এছাড়া ডোমেস্টিক মার্কেটেও ইন্ডিয়ান কোম্পানিও ডিপেন্ড করে, যার মধ্যে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানি ক্লায়েন্ট লিস্টে চলে আসছে, ইসরো এর ক্লায়েন্ট লিস্টে চলে আসছে, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন চলে আসছে, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডস। এই কোম্পানিগুলো মেনলি, যদি আপনি এমএনসি দেখেন অথবা ডোমেস্টিক মার্কেট দেখেন, এই কোম্পানিগুলো মেনলি কোম্পানি ক্লায়েন্ট লিস্টের মধ্যে চলে আসছে। চলুন এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট অথবা কোম্পানির ভ্যালুয়েশন বোঝানোর জন্য এবং অতীতের ট্র্যাক রেকর্ড কিরকম আছে এবং ফাইনাল ডিসিশনে যাওয়ার আগে যেখানে কোম্পানির অতীতের ট্র্যাক রেকর্ড দেখা প্রয়োজন এবং বিশেষ করে কিরকম ভ্যালুয়েশনে থাকা আছে সেটা বোঝা প্রয়োজন, যেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো এমটার টেকনোলজি কোম্পানি, যে কোম্পানি নিয়ে আমরা অতীতে অনেক চর্চা করতে দেখেছি অনেক লোকেদের, তো দেখি ফাইনালি কোম্পানিটা কিরকম আমার পছন্দ হয় কিনা। যেখানে কোম্পানি তার টপ বানিয়েছিল 2920, সেখান থেকে হেভিলি ডিসকাউন্টে কোম্পানি 42% ডিসকাউন্টে 1684 টাকাতে ট্রেড করছে। তো টপের থেকে অনেকটাই ডিসকাউন্টে রয়েছে। যদি আমি কোম্পানির মার্কেট ক্যাপ হিসেবে দেখি, তাহলে স্মল ক্যাপ কোম্পানি 5179 কোটি টাকা মার্কেট ক্যাপ রয়েছে। তো যেহেতু মার্কেট ক্যাপ ছোট রয়েছে, সেখানে ভবিষ্যতে এখান থেকে গ্রোথ করতে পারে যদি কোম্পানি সঠিকভাবে বেনিফিট নিতে পারে টোটাল সেগমেন্টের। গভর্নমেন্টের সাথে যদি তাল মিলিয়ে চলতে পারে তাহলে অপরচুনিটি আছে, তাহলে অপরচুনিটি না হলে নেই। যদি কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে আজকের দিনে পি রেশিও দেখি, তাহলে এতটা ডাউনে আসার পরেও কোম্পানির পি রেশিও 63-তে ট্রেড করছে, যেটা আমি মনে করি খুব একটা সস্তা পি রেশিও নয়। কারণ 63-র পি রেশিও আপনি সস্তা বলতে পারবেন না, কিন্তু কোম্পানি যে হিসেবে প্রফিট জেনারেট করছে সেই হিসেবে কোম্পানির পিই রেশিও বলছে যে 63-র পি রেশিও এই কোম্পানিকে দেওয়া যেতে পারে। কারণ কোম্পানির ইন্ডাস্ট্রির পি রেশিও কত রয়েছে? 67.4। তো ঠিক আছে, দেখা যাক। যদি আমি কোম্পানির আজকের দিনে রিটার্ন রেশিও দেখি, তাহলে 18% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং 22% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কোম্পানি জেনারেট করছে। ডেট টু ইকুইটি রেশিও 0.38, মানে অ্যাভারেজ ধরতে পারেন 100 টাকার এগেনস্টে 38 টাকা কোম্পানির ঋণ নেওয়া রয়েছে। তো এখানে ফান্ডামেন্টালের মধ্যে শুধু রেশিও দেখে কোম্পানি তো আমার মোটামুটি লাগছে, কোনো অসুবিধা বলে মনে হচ্ছে না। যদি আমি কোম্পানির এখানে টপের থেকে দেখাই, দেখুন কোম্পানি যে টপ বানিয়েছিল একদম রিসেন্ট টপ 2783, 2800 ধরুন, সেখান থেকে কোম্পানি অর্ধেকের আশেপাশে চলে এসেছে। তো অনেকটা ডিসকাউন্টে কোম্পানি আপনি পেয়ে যাচ্ছেন। যদি আমি কোম্পানির এখানে কোয়ার্টারলি রেজাল্টে চলে আসি, 55 কোটি, সেখান থেকে 78 কোটি, 160 কোটি এবং 118 কোটি। তো এখানে একটা অ্যাভারেজ কোয়ার্টারলি টপ লাইন কোম্পানি গ্রোথ দেখাচ্ছে। যদি আমি কোম্পানির এখানে অপারেটিং প্রফিট মার্জিনে আসি, তাহলে দেখুন অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু কোম্পানির এখানে কন্টিনিউ রিডিউস হয়েছে। এটা অবশ্যই নেগেটিভ সাইন, কারণ আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ গায়েব হয়ে যাচ্ছে। যে কোনো কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখে আমরা বুঝতে পারি কোম্পানির কাছে কোনো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে কিনা, যেটা খুবই নেগেটিভ সাইন, কন্টিনিউ রিডিউস হচ্ছে। যদি আমি কোম্পানির নেট প্রফিটে চলে আসি, তাহলে 9 কোটি, 13 কোটি, 32 কোটি এবং 11 কোটি। তো এখানে অ্যাভারেজ রয়েছে, না কোনো পজিটিভ সাইন না কোনো নেগেটিভ সাইন। অতীতের ট্র্যাক রেকর্ড দেখার জন্য আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যদি আমি আসি, তাহলে অ্যাভারেজ এর আগে 4-5 বছর আগে 2012 থেকে 17-18তে একটা অ্যাভারেজ ছিল, না বেড়েছে না কমেছে। কিন্তু যদি আমি রিসেন্ট ট্রেন্ড দেখি, তাহলে 2019-এর পর থেকে কন্টিনিউয়াসলি কিন্তু 184 কোটি থেকে কোম্পানির টপ লাইন বাড়ছে। গভর্নমেন্টের ফোকাস বাড়ছে এই সেগমেন্টে, তো কোম্পানিরও ফোকাস বাড়ছে, মানে কোম্পানির রেভিনিউ ইনক্রিজ হচ্ছে। কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন ডাউনে আসছে, নেগেটিভ সাইন।
কিন্তু কোম্পানির নেট প্রফিটে যদি আমি আসি, এখানে অ্যাভারেজ তো একটা গ্রোথ ছিল, মানে খুব একটা বড় গ্রোথ নয়, তবে নর্মাল গ্রোথ একটা ছিল। রিসেন্টলি একটু ডাউনে এসছে কোম্পানি। যদি আমি কোম্পানির কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি, কম্পাউন্ডেড সেলস গ্রোথ এখানে খুবই ভালো রয়েছে। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ লেটেস্ট ট্রেলিং 12 মান্থে ডাউনে আসলেও বাদ বাকি হিস্ট্রি তো সুপার গ্রেট। যদি আপনি কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখি, তাহলে এটাও পজিটিভ সাইড। তার এগেনস্টে কোম্পানি 1 বছরে একদম ছোট্ট রিটার্ন দিয়েছে এবং লাস্ট 3 বছরে কোম্পানি মাত্র 19% সিএজিআর রিটার্ন দিয়েছে। তো আমি মনে করি যদি কোম্পানি বিজনেসটাকে বজিয়ে রাখতে পারে, যদি গভর্নমেন্টের ফোকাস ফিউচারেও থাকে, তাহলে ডেফিনেটলি এই কোম্পানি আপনি ফোকাসে রাখতে পারেন। আমি মনে করছি এই কোম্পানিতে অপরচুনিটি আছে। আমি যদি কোম্পানির ব্যালেন্স শিটে আসি, তাহলে কোম্পানি কন্টিনিউয়াসলি তার রিজার্ভকে গেইন করেছে এবং কোম্পানি তার বড়োইংকেও বাড়িয়েছে। বড়োইং বাড়াতে পারে যদি আপনার ফিউচারে অপরচুনিটি থাকে। যদি আপনি আপনার ফিক্সড অ্যাসেট ইনক্রিজ করেন, তাহলে বড়োইং বাড়তে পারে, কোনো অসুবিধা নেই। তবে এখানে ডেট টু ইকুইটি রেশিও এখানে ম্যানেজেবল লেভেলে রয়েছে। কোম্পানির ফিক্সড অ্যাসেট মোটামুটি বাড়ছে। সিডব্লিউআইপি এখানে অ্যাভারেজ রয়েছে, ঠিক আছে, চলে যায়, কোনো অসুবিধা নেই। যদি আমি কোম্পানির এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি, রিটেল ইনভেস্টর এবং স্ট্রং হ্যান্ড এখানে কি করছে, যেটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। দেখুন কোম্পানির লাস্ট 5টা কোয়ার্টারে 20% থেকে 32%, অ্যাভারেজ 33% পাবলিকের কাছে স্টেক বেড়েছে। তার মানে 20% থেকে 32%, মানে 12% রিটেল পারচেস করেছে। তো এখানে স্ট্রং হ্যান্ড বিক্রি করেছে, যেখানে প্রোমোটার 47% স্টেক থেকে 37%-এ নিয়ে এসছে। কিন্তু এই স্টেকটার মধ্যে আপনি দেখুন এফআইআই এখানে 3% থেকে স্টেক 11% করেছে, অবশ্যই পজিটিভ সাইন। কিন্তু ডিআইআই যেখানে 28% স্টেক ছিল, তারাও এখানে 10% রিডিউস করেছে। তো এটা তো কোনো মতেই পজিটিভ ভিউ আমি রাখতে পারছি না। আমি মনে করছি অ্যাভারেজ কোম্পানি, তবে এখানে ডাউনসাইড রিস্ক সেরকম একটা বড় না থাকলেও আপসাইড পোটেনশিয়ালও আমি খুব একটা বড় কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি না। সবার প্রথমে দেখুন এই টাইপের কোম্পানি, আমরা রিটেল ইনভেস্টর যখন এই টাইপের কোম্পানি দেখি, তখন আমরা দেখে নিই যে কোম্পানির পেছনে নাম কি আছে। তো আমরা যখন কোম্পানির বিজনেস মডেল অ্যানালাইসিস করি, তখন আমরা অনেক সময় কোম্পানির অর্ডার বুককে প্রেফারেন্স দিই এবং তার সাথে সাথে কোম্পানি এই যে এরোস্পেস, ডিফেন্স, নিউক্লিয়ার এনার্জি, এগুলোকে আমাকে একটু ট্রিগার করে রিটেল ইনভেস্টরদের। কিন্তু মাথায় রাখতে হবে এই বড় বড় নামগুলো হলেই চলবে না, সেটা আপনার ব্যালেন্স শিটে এবং কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে তার রিফ্লেক্ট দেখাতে হবে। তাহলে আপনার কোম্পানি আপনাকে বড় প্রাইস অ্যাপ্রিসিয়েশন দিতে পারে। তবে বিশাল বড় প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স আমি এমটারে দেখতে পাচ্ছি না। যদি না কোনো আনসার্টেনিটি ঘটে যায় তাহলে আপনি পাবেন, তাহলে বড় ডাউনে আসে, সেখান থেকে শার্প রিকভারি করে উপরে যেতে পারে। বাদবাকি কোম্পানির ফিনান্সিয়াল বা ফান্ডামেন্টালে এরকম বড়সড় কোনো চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি না, যেটার জন্য কোম্পানির ফিউচারে লং রানের জন্য বড়সড় বেট লাগানো যায়, এরকম কোনো সাইন দেখতে পাচ্ছি না। তবে যদি হায়ার প্রাইসে কারো ধরা থাকে, সেটা অবশ্যই তার ভুল, কিন্তু অবশ্যই এখান থেকে লুজ করার কিছু নেই এবং বিশাল বড় গেইন করারও কিছু নেই। অ্যাভারেজ যদি আপনি 12-15% সিএজিআর গ্রোথ পেতে চান, তাহলে অবশ্যই এমটার টেকনোলজি কোম্পানিটা দেখতে পারেন। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন নিতে গেলে বলবো মার্কেটে এর থেকে অনেক গ্রেট কোম্পানি অ্যাভেলেবেল রয়েছে, সেখানে ফোকাস করতে পারেন। আমার পার্সোনালি এই কোম্পানিটা আমার পছন্দ নয়, আবার একদম পছন্দ নয় সেটা বলবো না, বিশাল বড় পছন্দ সেটাও বলবো না। আমি যখন পার্সোনাল ক্লাস করাই সবাইকে আমি একটা কথা বোঝানোর চেষ্টা করি, আপনি যখন কোনো কোম্পানিতে এন্ট্রি নিচ্ছেন, আপনার ফোকাস থাকবে এরকম যে আপনি আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন, ঘরে জামাই আনছেন। যেরকম আপনি যখন জামাই আনবেন, আপনি বেস্ট জামাই খোঁজার চেষ্টা করবেন, ঠিক সেম ভাবে আপনি যখন কোনো শেয়ার পারচেস করবেন, তখন বেস্ট জামাই হিসেবে আপনার কোম্পানিটাকে, কোন কোম্পানি আপনার ক্যাপিটালটাকে সঠিকভাবে ইউজ করে আপনাকে রিটার্ন দেখাতে পারবে, সেরকম কোম্পানিতে যাওয়া উচিত। যেখানে আমি পার্সোনালি এই কোম্পানিতে যাব না। যদি আপনাদের পছন্দ হয়, ডাউনসাইড রিস্ক কম রয়েছে, আপসাইড পোটেনশিয়ালও কম রয়েছে, হারানোরও কিছু নেই, পাওয়ারও কিছু নেই, তো সেই হিসেবে অ্যাভারেজ 12-15% সিএজিআর গ্রোথে পোষালে অবশ্যই আপনি কোম্পানিটাকে দেখতে পারেন। কারণ কোম্পানিটা টপের থেকে অনেকটা ডিসকাউন্টে ট্রেড করছে, ভ্যালুয়েশন হিসেবে ঠিকঠাক রয়েছে, যদিও 68-র পি রেশিও হাই বোঝায়, কিন্তু পিই জি রেশিও হিসেবে, প্রফিট গ্রোথ হিসেবে কোম্পানি ঠিক আছে। তো আশা করছি আপনারা ফাইনাল ডিসিশনে নিতে পারবেন যে এই কোম্পানিটার উপরে কি করা উচিত। তারপর যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টস করবেন, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি, একটু লেটে হলেও, যেহেতু আমি কলকাতা এসেছি হয়তো একটু এদিক ওদিক হতে পারে, তো আপনারা রিপ্লাই তো পাবেন, হয়তো একটু লেটে পাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল কোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান, স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।